আজ আমরা পড়ব অ্যাংলো মারাঠা ওয়ার নিয়ে। ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যাংলো মারাঠা ওয়ার, যেখানে বিভিন্ন রকমের যুদ্ধ এবং তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সন্ধি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে। বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে অসংখ্য প্রশ্ন আমরা দেখতে পাই। তাই বেশি দেরি না করে শুরু করি আজকের চ্যাপ্টারটি। কি বলেছে? প্রথম বলছে যে 18 শতাব্দীর শেষ এবং 19 শতাব্দীর শুরুতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা সাম্রাজ্যের মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে যে তিনটি যুদ্ধ হয়েছিল, ইতিহাসে তা অ্যাংলো মারাঠা যুদ্ধ নামে পরিচিত বা ইঙ্গো মারাঠা যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধের মাধ্যমেই ভারতে মারাঠা শক্তির পতন ঘটে এবং ব্রিটিশ শাসনের ভিত শক্ত হয়। নিচে আমরা এই তিনটে যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। চলে আসি প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধে। মারাঠা পেশোয়া মাধব রায়ের মৃত্যুর পর ক্ষমতার লড়াই শুরু হয়েছিল মারাঠা সাম্রাজ্যের মধ্যে। রঘুনাথ রাও সেই সময় পেশোয়া হওয়ার জন্য ব্রিটিশদের সাহায্য চেয়েছিলেন। তাহলে কে সাহায্য চেয়েছিলেন? রঘুনাথ রাও। তো তিনি যখন ব্রিটিশদের সাহায্য চায় এবং তার পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা যুদ্ধে অবতীর্ণ হয় এবং সেটাই প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ হিসেবে পরিচিত। সুরাটের সন্ধির মাধ্যমে ব্রিটিশরা যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে মারাঠারা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদের মোকাবিলা করে এবং ওয়াদগাঁওয়ের যুদ্ধে ব্রিটিশদের পরাজিত করে। তার প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধে কিন্তু ব্রিটিশরা পরাজিত হয়েছিল। যুদ্ধের নাম হচ্ছে ওয়াদগাঁওয়ের যুদ্ধ। এই যুদ্ধে ব্রিটিশরা পরাজিত হয়। শুরু হয়েছিল তাহলে যুদ্ধ কিভাবে? সুরাটের সন্ধির মাধ্যমে শুরু হয়েছিল এবং ওয়াদগাঁওয়ের যুদ্ধে ব্রিটিশরা পরাজিত হয়েছিল। এরপরে পরাজিত হওয়ার পরে কি হলো না, 1782 সালে সলবায়ের সন্ধি হয়। এই মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। তাহলে যুদ্ধটা যখন হেরে যাচ্ছে ওয়াদগাঁয়ের যুদ্ধে যখন হেরে যাচ্ছে, তখন লাস্টে সন্ধি করছে। সন্ধির নাম হচ্ছে সলবায়ের সন্ধি। এই ট্রিটি অফ সলবাই 1782 সালটা মনে রাখতে হবে, 1782। এই সলবায়ের সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান হচ্ছে। এই সন্ধির ফলে আগামী 20 বছর ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে শান্তি বজায় ছিল এবং ব্রিটিশরা মাধব রাও নারায়ণকে পেশোয়া হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তাহলে রঘুনাথ তার আর পেশোয়া পদে অবতীর্ণ হলো না, সেখানে ব্রিটিশরা কাকে স্বীকৃতি দিল? মাধব রাও নারায়ণকে। ক্লিয়ার? এরপর চলে আসি দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ। মারাঠা সর্দারদের, এই যে মারাঠা সর্দার বলছি, এরা কয়েকটা ভাগে ভাগ ছিল। কি ছিল? প্রথম হচ্ছে সিন্ধিয়া, হোলকার আর ভোঁসলে। এই মূলত তিনটে ভাগ এদের মধ্যে ছিল। তো এদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, গন্ডগোল এবং পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দুর্বলতার সুযোগ নিয়ে ব্রিটিশরা এই সময় যুদ্ধে অবতীর্ণ হয়। পেশোয়া ব্রিটিশদের সাথে বেসিনের সন্ধি স্বাক্ষর করে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল। তাহলে বেসিনের সন্ধি, এই বেসিনের সন্ধি কবে হয়েছিল? 1802 খ্রিস্টাব্দে। এই বেসিনের সন্ধির দ্বারা কি হলো? মারাঠারা অধীনতামূলক মিত্রতা নীতি, লর্ড ওয়েলেসলির যে অধীনতামূলক মিত্রতা নীতি, সেই নীতি গ্রহণ করেছিল, যা অন্য মারাঠা প্রধানরা মেনে নিতে পারেননি। অন্য মারাঠা প্রধান মানে কারা? এই যে সিন্ধিয়া, হোলকার, ভোঁসলে, এরা মেনে নিতে পারেননি। যার ফল কি হয়? যার ফলে লর্ড ওয়েলেসলির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী আসাই ও আরগাঁওয়ের যুদ্ধে মারাঠা শক্তিকে পরাজিত করে। তাহলে যুদ্ধটার নাম মনে রাখতে হবে, আসাই ও ওয়ারগাঁও বা আরগাঁওয়ের যুদ্ধে। এখানে কিন্তু হচ্ছে লর্ড ওয়েলেসলির নেতৃত্বে মারাঠাদের পরাজিত করা হয়। তাহলে দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে কিন্তু মারাঠারা পরাজিত হচ্ছে। সিন্ধিয়া ও ভোঁসলে পৃথকভাবে ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তাহলে এই যে মারাঠা সর্দার ছিল সিন্ধিয়া, হোলকার, ভোঁসলে, এরাও কিন্তু এই যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত হয় এবং আত্মসমর্পণ করেন। সুরজি, অঞ্জনগাঁও এবং দেওগাঁয়ের সন্ধি এই সময় স্বাক্ষরিত হয়েছিল। এই দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের পরিপ্রেক্ষিতে সুরজি, অঞ্জনগাঁও ও দেওগাঁয়ের সন্ধি হয়। এই সন্ধির ফলে ব্রিটিশরা গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল, দিল্লি ও আগ্রার নিয়ন্ত্রণ লাভ করে। মারাঠা শক্তি চরমভাবে দুর্বল হয়ে পড়েছিল। এরপর আসি তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে।
পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের ব্রিটিশদের কঠোর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছিলেন সেই সময়, কারণ তার পক্ষে ব্রিটিশদের আবদার দাবি সবসময় মানা সম্ভব হচ্ছিল না, এবং অন্যান্য মারাঠা প্রধানদেরও সাথে নিয়ে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে শেষবারের মতন বিদ্রোহ শুরু করেন। পিন্ডারি দমনের নামে ব্রিটিশরা মারাঠা ভূখণ্ডে সৈন্য সমাবেশ করলে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। পিন্ডারি কে বা কারা তাদের নিয়ে আমরা পরে আলোচনা করছি। তো এই পিন্ডারিদের দমন করার উদ্দেশ্যে ব্রিটিশরা প্রথম মারাঠা ভূখণ্ডে ঢুকে সৈন্য সমাবেশ করে এবং পরিপ্রেক্ষিতে যুদ্ধ শুরু হয়ে যায়। খিরকি, শীতবলদি বা সীতাবলদি ও মোহিতপুরের যুদ্ধে মারাঠারা শোচনীয়ভাবে পরাজিত হয়। তাহলে এইখানে তিনটে যুদ্ধ ছিল ইম্পর্টেন্ট, একটা হচ্ছে খিরকি, একটা হচ্ছে সীতাবলদি, আর একটা হচ্ছে মোহিতপুর। এই তিনটে যুদ্ধেই কিন্তু মারাঠারা পরাজিত হয়েছিল। ফলাফল কি হলো না, এর পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত মারাঠাদের যে পেশোয়া পদ ছিল সেই পেশোয়া পদটারই অবলুপ্তি ঘটছে। দ্বিতীয় বাজিরাওকে কানপুরের বিঠুরে নির্বাসন করা হচ্ছে, আর এই যুদ্ধের প্রভাবের মাধ্যমে মারাঠা সাম্রাজ্য সম্পূর্ণভাবে পতন ঘটছে এবং ব্রিটিশরা দক্ষিণ এবং মধ্য ভারতে একচ্ছত্র অধিপত্য লাভ হচ্ছে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে তৃতীয় মারাঠা যুদ্ধটা কবে হলো, তাহলে তৃতীয় মারাঠা যুদ্ধ হচ্ছে 1817 থেকে 1818, এর মধ্যে কিন্তু তৃতীয় মারাঠা যুদ্ধটা হয়েছে, সব থেকে কম সময়ের যুদ্ধ। এবার আমরা দেখবো যে এই মারাঠাদের পরাজয়ের কি কি কারণ ছিল, কি কি কারণে মারাঠা সাম্রাজ্যের এত তাড়াতাড়ি পতন ঘটলো। প্রথম হচ্ছে ঐক্যের অভাব। ঐক্যের অভাব, মারাঠা সর্দার এই যে সিন্ধিয়া, হোলকার, গাইকোয়াড়, এই যে এরা ছিল, এদের মধ্যে পারস্পরিক হিংসা লড়াই ছিল সম্পত্তি নিয়ে বা এলাকা নিয়ে। 2 নম্বর ছিল দুর্বল নেতৃত্ব। শিবাজি বা প্রথম বাজিরাওয়ের মতন কোনো যোগ্য নেতা সেই সময় আর কিন্তু মারাঠাদের মধ্যে ছিল না। এরপর আসবো উন্নত প্রযুক্তি। ব্রিটিশরা যতটা উন্নত অস্ত্র দিয়ে ব্যবহার করে যুদ্ধে নামতে পারতো, মারাঠাদের কাছে সেটা ছিল না। ব্রিটিশদের উন্নত আগ্নেয়াস্ত্র, সুশৃঙ্খল সেনাবাহিনী এবং দক্ষ গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে কিন্তু তারা সহজেই মারাঠাদের পরাস্ত করতে পেরেছিল। 4 নম্বর কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ বা অর্থনৈতিক সংকট। দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং নিয়মিত আয়ের উৎসের অভাবে মারাঠা অর্থনীতি ভেঙে পড়েছিল। তাই যুদ্ধ কখনোই একটা সাম্রাজ্যকে বেশি দিন টিকিয়ে রাখতে পারে না। যে সাম্রাজ্য যত বেশি যুদ্ধে জড়াবে সেই সাম্রাজ্য কিন্তু তত তাড়াতাড়ি ভেঙে পড়বে, এটা স্বাভাবিক, মানে ইতিহাস তাই বলে, ভবিষ্যতেও তাই হবে। তাহলে আমরা মূল কি ব্যাপারে আসলাম বা মূল যেটা উপসংহারে আসলাম যে ইঙ্গ মারাঠা যুদ্ধ ছিল ভারতের ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট। মারাঠাদের পতনের ফলে ব্রিটিশদের সামনে বড় কোনো প্রতিষ্ঠিত অবশিষ্ট ছিল না, কোনো প্রতিপক্ষ ছিল না আর। মারাঠারাই সবথেকে বড় প্রতিপক্ষ ছিল সেই সময় ইংরেজদের কাছে। মারাঠাদের পতনের পর কিন্তু ইংরেজরা পুরো খোলা ময়দান পেয়ে গেছিল, যা তারা পুরো ভারত দখল করার পথ প্রশস্ত করে দেয়। এরপরে মারাঠাদের পতনের পরেই কিন্তু ব্রিটিশরা সারা ভারতবর্ষ দখল করতে শুরু করে। এখানে কয়েকটা জিনিস আমরা আসবো আলোচনায়, ইম্পর্টেন্ট রয়েছে এখানে। যেমন ধরো পোড়ামাটির নীতি, এটা কি জিনিস? পোড়ামাটির নীতি কি না, ইংরেজ বাহিনীকে দুর্বল করার জন্য মারাঠারা পোড়ামাটির নীতি নিয়েছিল। কি সেখানে না, যারা এখানে অংশগ্রহণ করেছে তারা কি করতো, কৃষি জমিকে পুড়িয়ে দিত, যার ফলে সেখানে হচ্ছে চাষের ফসল তারা পেত না ইংরেজরা, এবং তার ফলে খাবারের একটা সমস্যা দেখা গিয়েছিল, যেটা রাশিয়ার জারতন্ত্রকে বিলুপ্ত করার জন্য এরকম একটা নীতি নেওয়া হয়েছিল, আমরা দেখেছি ইতিহাস ঘেঁটে। তো এই জিনিসটা কিন্তু আরো আগে মারাঠারাই নিয়েছিল। এছাড়া কি ছিল, কুয়োতে বিষ প্রয়োগ করতো যাতে জলের ব্যবস্থাটাও তারা করতে না পারতো, ইংরেজরা যাতে জল না পেয়ে, জল না খেতে পেয়ে মারা যায়, সেই জন্য তারা কুয়োতেও বিষ মিশিয়ে দিত আর কৃষি জমি পুড়িয়ে দিত। এটাকে বলা হচ্ছে পোড়া মাটির নীতি। এরপর আমরা আসবো যে পিন্ডারি কি বা পিন্ডারিদের উত্থানটা কি জিনিস। একসময় মারাঠা বাহিনীর মিত্র হলেও পিন্ডারিরা আক্রমণকারীতে পরিণত হয়েছিল। পিন্ডারি ছিল এক রকমের ডাকাত বা দস্যু। মারাঠাদের তত্ত্বাবধানেই বেড়ে উঠেছিল বলা যায় এরা, কিন্তু পরবর্তীকালে এরা মারাঠাদেরও একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তো এদেরকে দমন করার জন্য ব্রিটিশরা কিন্তু হচ্ছে এই অঞ্চলে আসে এবং এই অঞ্চলে হচ্ছে সেনাবাহিনী স্থাপন করে, সেখানে কিন্তু এদেরকে নির্মূল করার চেষ্টা করে। এবার আমরা একসঙ্গে একটা লিস্টের মধ্যে দেখে নেব কি কি চুক্তি হয়েছিল মারাঠাদের ইঙ্গ মারাঠা যুদ্ধের সময়, আর তার ফল কি হয়েছিল সেগুলো দেখব। প্রথম হচ্ছে সুরাট চুক্তি, 1775 সালে হয়েছিল। এখানে কি আছে জড়িত, কারা? ব্রিটিশ এবং তার সঙ্গে রঘুনাথ রাও। আমরা প্রথমে দেখেছি ব্রিটিশ রঘুনাথ রাও হচ্ছে পেশওয়া পদে অধিষ্ঠিত হতে চেয়ে হচ্ছে মারাঠাদের সঙ্গে চুক্তি করেছিল। তো এটা হচ্ছে সেই ব্যাপার, ব্রিটিশদের সঙ্গে রঘুনাথ রাওয়ের এই যুদ্ধের অংশগ্রহণ হয়েছিল। প্রেক্ষাপট কি ছিল, ব্রিটিশরা রঘুনাথ রাওয়ের পেশওয়া পদের দাবিকে সমর্থন করেছিল।
যার ফলাফল কি হয়েছিল, প্রধানত প্রধান মারাঠা পরিষদ সঙ্গে সংঘাতের সৃষ্টি হয় এবং প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সূত্রপাত হয়। এবং আমরা জানি যে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধে কিন্তু মারাঠারা জয়লাভ করেছিল। এর পরের পরিপ্রেক্ষিতে কি হয়, পুরন্দরের সন্ধি হয় একটা 1776 সালে ব্রিটিশ কর্নেল আফটন এবং মাধব রায়ের মধ্যে, দ্বিতীয় মাধব রায়, তার মধ্যে এইটা চুক্তিটা হয়েছিল। এখানে কি হয়েছিল, পূর্ববর্তী অবৈধ সুরাট চুক্তি সংশোধন করা হয়েছিল, অস্থায়ী শান্তি মানে সাময়িকভাবে কিছুদিনের জন্য শান্তি বজায় রাখা হয়েছিল এবং ব্রিটিশ প্রভাব হ্রাস করা হয়েছিল। পরবর্তীতে যুদ্ধ আবার যদিও শুরু হয়, মানে পুরন্দরের সন্ধি কিন্তু বেশি দিন টেকেনি, যার পরিপ্রেক্ষিতে আবার কিন্তু ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়। সোজা কথায় বলতে গেলে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছিল পুরন্দরের সন্ধির মাধ্যমে। এরপর চলে আসি আমরা, সলবায়ের সন্ধি হয়েছিল বা সলবায়ের চুক্তি 1782, যেখানে ব্রিটিশ ওয়ারেন হেস্টিংস ছিল সেই সময় দায়িত্বে এবং মারাঠাদের মধ্যে মাধব রাও দ্বিতীয় বা দ্বিতীয় মাধব রাও, তার মধ্যে এই চুক্তি হয়েছিল। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটে এর মধ্য দিয়ে। ওকে, আর এর জন্য কি হয়েছিল, 20 বছরের জন্য শান্তি নিশ্চিতকরণ হয়েছিল, যার ফলে এর পরবর্তী আমরা যুদ্ধ দেখি 1802 সালে এসে, সেকেন্ড ইঙ্গ মারাঠা যুদ্ধ। যার ফলে বাইসেইন বা বেসিনের চুক্তি হয়েছিল। এই সময় বেসিনের চুক্তি অনুষ্ঠিত হয়। বেসিনের চুক্তির ফলে হয় কবে, 1802 সালে, এবং ব্রিটিশ এবং পেশোয়া বাজিরাও টু দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে এটা হয়েছিল। প্রতিদ্বন্দ্বী মারাঠা প্রধানদের যথার্থ সিন্ধিয়া, হোলকার, এদের সঙ্গে পেশোয়াদের সামঞ্জস্য নিয়ে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছিল। মানে পেশোয়া, সিন্ধিয়া, হোলকার এরা সবাই মিলে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছিল। মারাঠারা এখানে দুর্বল হয়ে পড়ে এবং দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হলেও শেষ পর্যন্ত যদিও এই যুদ্ধে মারাঠারা কিন্তু পরাজিত হয়। এরপরে আসে দেওগাঁয়ের চুক্তি 1803 সালে, ব্রিটিশরা ও বেরারের রঘুজি ভোঁসলে এর মধ্যে এই চুক্তি হয়েছিল। দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে ভোঁসলে পরাজিত হয়, তখন আছে দেওগাঁয়ের চুক্তি হয়। পূর্ব ভারতে মূলত উড়িষ্যাতে ব্রিটিশ শাসন বিস্তার লাভ করেছিল এই সময় থেকে। এরপরে চলে আসবো আমরা যে সন্ধি বা চুক্তিতে, সেটা হচ্ছে সুরজি আঞ্জানগাঁওয়ের চুক্তি। এটাও হয়েছিল 1803 সালে ব্রিটিশ এবং দৌলত রাও সিন্ধিয়ার মধ্যে, ব্রিটিশ ও দৌলত রাও সিন্ধিয়ার মধ্যে। এখানে কি হয়েছিল, আসায়ে ও লাসওয়ারিতে ব্রিটিশদের বিজয় হয়, উত্তর ভারতে ব্রিটিশ প্রভাব শক্তিশালী হয়, সিন্ধিয়া সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এরপর আসে রাজঘাটের চুক্তি, যেটা হয়েছিল 1805 সালে। ইন্দোরের ব্রিটিশ এবং হোলকারদের মধ্যে এই চুক্তি হয়েছিল। যশবন্ত রাও হোলকার দীর্ঘ প্রতিরোধের পর এই চুক্তি করতে বাধ্য হয়। ব্রিটিশরা আরো শক্তিশালী হয়ে উঠল এবং হোলকারদের প্রভাব হ্রাস পায়। এরপর চলে আসি 1817 সালে পুনা চুক্তিতে, ব্রিটিশ এবং দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে হয়েছিল। মারাঠাদের ক্রমবর্ধমান অসন্তোষ এবং ব্রিটিশদের চাপানো কঠোর পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই চুক্তি করতে বা যুদ্ধ করতে বাধ্য হয়। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সূত্রপাত হয় এই সময় থেকে, যার পরিপ্রেক্ষিতে গোয়ালিয়রের চুক্তি অনুষ্ঠিত হয় 1817 সালে এবং সেই পরিপ্রেক্ষিতে ব্রিটিশ এবং সিন্ধিয়াদের মধ্যে একটা চুক্তি হয়। ব্রিটিশরা কি করে, মারাঠা সংহতি রোধ করার চেষ্টা করেছিল এবং ব্রিটিশদের পেশোয়াদের বিচ্ছিন্ন করার একটা অনুমতি দেওয়া হয়েছিল। মানে অ্যাকচুয়ালি পেশোয়া পদে বিলুপ্তির একটা দিকে এগিয়ে যায় এই চুক্তির মধ্য দিয়ে। পরবর্তীকালে মান্দাসরের চুক্তি যেটা হয়েছিল 1818 খ্রিস্টাব্দে ব্রিটিশ এবং হোলকারদের মধ্যে, যেখানে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে হোলকাররা পরাজিত ঘটে এবং পেশোয়া পদটা পুরোপুরি বিলুপ্ত হয়। ঠিক আছে, এই সময় থেকে পেশোয়া পদ পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে কি হয়, পেশোয়া পদ যখন বিলুপ্ত হচ্ছে সেই সময় আরেকটা জিনিস তৈরি হচ্ছে, সেটা কি না, সাতারা রাজ্যের সৃষ্টি হচ্ছে। সাতারার যে রাজ্যটা রয়েছিল সেই সময়, এখন যদিও এটা মহারাষ্ট্রের মধ্যে, এই সাতারা রাজ্যের সৃষ্টি হচ্ছে পেশোয়া পদ বিলুপ্তির পর। পেশোয়ার রাজ্য থেকে সাতারা নাম একটা ছোট্ট রাজ্য গঠন করা হয় এবং শিবাজির বংশধর প্রতাপ সিংহের হাতে তুলে দেওয়া হয় এই সাতারার দায়িত্ব। এই ছিল আজকের টপিক। যদি এখান থেকে তোমাদের কিছু কনফিউশন তৈরি হয় জানিও, বা যদি মনে হয় যে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটাও কমেন্ট করে জানিও। আমি পরের এপিসোডে এখানে কি প্রশ্ন আসতে পারে সেগুলো জানাবো এবং তার সঙ্গে নতুন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব।